একদিনের আন্তর্জাতিক ম্যাচ ওয়ানডে ইন্টারন্যাশনাল, যেটাকে সংক্ষেপে আমরা ওয়ানডে বলি। সেই ওয়ানডের জন্ম 1971 সালে। তাহলে আপনি হিসাব করেন যে ওয়ানডের বয়স কত। প্রথম ওয়ানডেটা হয়েছিল 1971 সালের 5ই জানুয়ারি মেলবোর্নে। সেই জন্মের ইতিহাসটাও খুব ইন্টারেস্টিং, সেটা আরেকদিন কখনো আমি বলবো, আজকে ওটাতে না যাই। তো 1971 সালে 5ই জানুয়ারি হিসাব করলে ওয়ানডের বর্তমান বয়স দাঁড়ায় 54 বছর 7 মাসের একটু বেশি। এই সময় প্রায় 5000 ছুঁই ওয়ানডে খেলা হয়েছে। এই 5000 ম্যাচে কী পরিমাণ রেকর্ড হতে পারে সেটা আপনি একটা অনুমান করতে পারেন, অসংখ্য রেকর্ড। সেই রেকর্ডের ছড়াছড়ির মধ্যে আমি 10টা রেকর্ড বেছে নিয়েছি, যে রেকর্ডগুলোকে আমার কাছে মনে হয় অমর, মানে যে রেকর্ডগুলো হয়তো কোনো দিনই ভাঙবে না। হয়তো বলছি ওই যে একটা কথা আছে যে রেকর্ডের জন্মই হয় ভেঙে যাওয়ার জন্য, এই জন্য হয়তো শব্দটা রেখে দেওয়াটা নিরাপদ। তারপরও আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি যে 10টি রেকর্ডের কথা বলছি সেই রেকর্ডগুলো সম্ভবত সম্ভবত না, আমি কনফার্মই করে দিই এই রেকর্ডগুলো কোনো দিন ভাঙবে না। আমার দৃষ্টিতে নাম্বার 10 ফিল সিমন্সের এক ম্যাচে 0.30 ইকোনমি রেট। ইকোনমি রেট মানে হচ্ছে ওভার প্রতি একজন বোলার কত রান দিলেন। একটু ব্যাখ্যা দরকার। আমি ম্যাচে বলেছি, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে ম্যাচের পুরো কোটা বল করেছেন এমন বোলাররা। ওয়ানডে ম্যাচ হয় 50 ওভারের, একজন বোলার সর্বোচ্চ 10 ওভার বল করতে পারেন। পুরো 10 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে ওভার প্রতি সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটা হচ্ছে ফিল সিমন্স, যাকে আপনারা এখন বাংলাদেশের কোচ হিসেবে চিনেন। তো ফিল সিমন্সের এই কীর্তি হচ্ছে 1992 সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে। তখন অস্ট্রেলিয়াতে প্রতি বছর একটা ট্রাইনেশন হতো, বেনসন হেজেস কাপ নামে, বেনসন হেজেস সিরিজও বলা হতো। 3টা দল খেলতো। সেই টুর্নামেন্টে দল ছিল ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। তো পাকিস্তানের বিপক্ষে ফিল সিমন্স 10 ওভার বল করে মাত্র 3 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন। ওই 10 ওভারের 8টা ওভারই ছিল মেইডেন, তার 8 ওভারে কোনো রান হয়নি। এই রেকর্ডটা কেন বলছি যেটা কোনো দিন ভাঙবে না, মানে আপনারা জানেন যে ক্রিকেটটা খেলাটা অনেক বদলে গেছে এখন। এই T20 আসার পর এখন আসলে ব্যাটসম্যানরা যে বল মারান না সেই বলও মেরে দেন, যে কারণে 10 ওভারে মাত্র 3 রান দেওয়ার রেকর্ড আমার মনে হয় না আর কোনো দিন হুমকির মুখে পড়বে। তো শুরুতে যেটা বলছিলাম যে ফুটবল ওয়ানডে খেলা হয় 50 ওভারের, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি আইনসিদ্ধ ছিল না শুরু থেকে। ওয়ানডে 60 ওভারের হয়েছে, 45 ওভারের হয়েছে, 40 ওভারের হয়েছে, যে কারণে এই রেকর্ডটা বলার সময় আমার বরং এটা বলা ভালো যে পুরো কোটা বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে সেরা ইকোনমি রেট ফিল সিমন্সে, যে রেকর্ডটা ভাঙবে না আমি বলছি। কাছাকাছি কি এসেছিলেন যে কোনো রেকর্ডের ক্ষেত্রে, এটা একটু বিবেচনা, যে ভাঙবে না বলছি তার মানে কি কোনো সম্ভাবনা কি জাগেনি। কাছাকাছি এসেছিলেন ফিল সিমন্সের সতীর্থ কার্টলি অ্যামব্রোস, যিনি 1999 সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে 10 ওভারে দিয়েছিলেন 5 রান। তাহলে ওভার প্রতি কত হলো? 0.50। ওই যে 10-12 ওভারের কথা বলছিলাম যে একসময় খেলা হতো 60 ওভারে। 1979 বিশ্বকাপে বিশেন সিং বেদি, ভারতের লেফট আর্ম স্পিনার, তিনি ইস্ট আফ্রিকার বিপক্ষে 12 ওভারে মাত্র 6 রান দিয়েছিলেন। কিন্তু তারও একই অবস্থা অ্যামব্রোসের মতো, 0.50। কাজে সিমন্সের রেকর্ড তারা ভাঙতে পারেননি, এবং সিমন্সের রেকর্ড আর কেউ ভাঙতে পারবেন বলে আমার মনেও হয় না। তো সিমন্সেরটা ইন্টারেস্টিং হচ্ছে এই কারণে বেশি যে সিমন্স মূলত ব্যাটসম্যান হিসেবে অলরাউন্ডার, ঠিক আছে, কিন্তু এ ব্যাটসম্যান হু ক্যান বোল। তিনি তার ওয়ানডেতে 83টা উইকেট আছে, কাজে অলরাউন্ডার বলতে পারি। ওই পার্টিকুলার ম্যাচটাতে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ টিমে কেনি বেঞ্জামিন ছিলেন, প্যাট্রিক প্যাটারসন সর্বকালের সবচেয়ে দ্রুততম বোলারদের একজন তিনি ছিলেন। তারপরও কেন যেন ক্যাপ্টেন রিচি রিচার্ডসন কার্টলি অ্যামব্রোসের সঙ্গে সিমন্সকে দিয়ে বোলিং ওপেন করান, এবং সিমন্স যে 4টা উইকেট নিয়েছিলেন সেই 4টা হচ্ছে পাকিস্তানের প্রথম 5 ব্যাটসম্যানের মধ্যে 4 জন। নামগুলোও যদি আমি বলি, সেলিম মালিক, জাভেদ মিয়াঁদাদ, আমির সোহেল, আসিফ মোস্তফা, বড় বড় সব নাম। এবং ওই ম্যাচে রিচি রিচার্ডসন 96 রান করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ করেছিল 214। তারপরও সিমন্সের কারণেই ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল 133 রানের ব্যবধানে। ম্যান অফ দ্য ম্যাচ ফিল সিমন্স। এই ম্যান অফ দ্য ম্যাচের চেয়েও আমি মনে করি তিনি স্মরণীয় হয়ে আছে তার কাছে, এবং তার সঙ্গে এটা নিয়ে আমার অনেকবার কথাও হয়েছে। তার জীবনের সবচেয়ে বড় অর্জন বলেই তিনি এটাকে মনে করেন যে তিনি একবার 10 ওভার পুরো বল করে মাত্র 3 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন। রেকর্ড নাম্বার 9, অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের 230 ম্যাচ।
রিকি পন্টিং 230টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডের কথা বলছি আমি অবশ্যই। এই রেকর্ড ভাঙবে না বলছি এই কারণে যে আমার মনে হয় সংখ্যাটাই যথেষ্ট। রিকি পন্টিং যার রেকর্ড ভেঙেছিলেন স্টিভেন ফ্লেমিং নিউজিল্যান্ডের, তিনিও এরকম একটা রেকর্ড করেছিলেন 218 ম্যাচের, সেটাকে পন্টিং নিয়ে গেছেন 230 ম্যাচে। আপনি যদি ওয়ানডে ইতিহাস দেখেন 200 বা এর চেয়ে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন মাত্র 3 জন। দুজনের নাম তো বলা হয়ে গেল, রিকি পন্টিং আর স্টিভেন ফ্লেমিং। আরেকজন হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির আবার সব কিছু একটু অদ্ভুত, তিনি আবার ঠিক 200টাই ম্যাচ করেছেন। আমার মাঝে মধ্যে ধোনিকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনি কি সংখ্যাটা 200 রাখার জন্যই আর পরের ম্যাচ ক্যাপ্টেন্সি করেননি? আমার ধারণা ধোনির ওর খেয়াল ছিল না যেটা 200 নম্বর ম্যাচ ক্যাপ্টেন হিসেবে। তো এই 3 জনের 200 ম্যাচ আছে। এখন যারা ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করছেন এরা কেউ ধারে কাছেও নেই, যে কারণে আমার কাছে মনে হয় যে পন্টিংয়ের এই 230 ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ডটা অমরই হয়ে গেছে। পন্টিংয়ের ক্যাপ্টেন হিসেবে অনেক কীর্তি আছে। ক্লাইভ লয়েডের পর সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে তিনি 2টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2003 এবং 2007। অধিনায়কত্ব করেছেন তিনি 3টা ওয়ার্ল্ড কাপে, 3-7 পরে 2011তেও। এবং এই 3টা ওয়ার্ল্ড কাপে মোট 29টা ম্যাচে তিনি টস করতে নেমেছেন অধিনায়ক হিসেবে। মানে টস তো অধিনায়কের নামে জানেনি আপনারা। এই 29টা ম্যাচের ভিতরে 26টাতে তিনি টসে জিতেছেন, এটাও মনে হয় একটা রেকর্ড। তো এইগুলো তো আসলে খুচরা রেকর্ড। আসল রেকর্ড হচ্ছে ওইটা যে অধিনায়ক হিসেবে 230 ম্যাচ, যেটিকে আমি অমর বলে ঘোষণা করে দিচ্ছি। রেকর্ড নাম্বার 8, সেঞ্চুরি ছাড়া মিসবাউল হকের সবচেয়ে বেশি রান। মিসবাউল হক আউট অ্যান্ড আউট ব্যাটসম্যান হিসেবে খেলে তিনি 5122 রান করেছেন। 5000-এর বেশি রান করেছেন কিন্তু সেঞ্চুরি করেননি, এ এক অদ্ভুত রেকর্ড। এবং এমন না যে তিনি সেঞ্চুরির সম্ভাবনা জাগাননি, তিনি দুবার 90-এর ঘরে গিয়েছেন। 90-এর ঘরে যাওয়া মানেই তো মনে হয় যে সেঞ্চুরি হয়ে যাবে। ইন্টারেস্টিংলি দুবারই তিনি 90-এর ঘরে অপরাজিত থেকেছেন। এর মধ্যে আমি একটা যদি বলি, প্রথমটা খুব ইন্টারেস্টিং। 2011 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে খেলা, পাকিস্তানে জিততে লাগে 13 রান, মিসবাউল হকের সেঞ্চুরি হতে লাগে 7 রান। তো এটা তো ভালো সম্ভাবনা আছে, তাই না? কিন্তু ঘটনা যেটা ঘটলো খুব অদ্ভুত। সোহেল তানভীর নামলেন, বল করছেন টিম সাউদির মতো বোলারকে এক ওভারেই তিনি এই জয়ের জন্য যে প্রয়োজনীয় রান ছিল করে ফেললেন। নন স্ট্রাইকার প্রান্ত থেকে মিসবাউল হক অসহায়ভাবে দেখলেন, তার আর সেঞ্চুরি পাওয়া হলো না, তিনি 93 রানে অপরাজিত। ক্রিকেটে যেটা হয়, আমি জানি যে মিসবাউল হক এটাই বলেছিলেন যে দল জিতেছে, এতেই আমি খুশি, আমি সেঞ্চুরি পাইনি এটা নিয়ে ভাবি না, আমি বিশ্বাস করি নাই। কারণ যদি হতো যে এরকম তিনি অনেক সেঞ্চুরি করেছেন, একটা সেঞ্চুরি পাননি, সেটা একটা ব্যাপার ছিল। ওয়ানডেতে কখনো সেঞ্চুরি পাননি আর এমন একটা নিশ্চিত সম্ভাবনার জায়গায় তিনি 93 রানে অপরাজিত, অবশ্যই তার খারাপ লেগেছে। 90-এর ঘরে আরেকটা রান, সেখানে অবশ্য তার কিছু করার ছিল না। তিনি 96 রানে নট আউট, এক প্রান্তে দাঁড়িয়ে আছেন, অন্য প্রান্তে ব্যাটসম্যানরা সবাই আউট হয়ে গেছে, মানে পাকিস্তান অল আউট হয়ে গেছে। তো এই রেকর্ডটা আমার মনে হয় সেঞ্চুরি ছাড়া 5122 রান, কেউ যদি প্রতিজ্ঞা করেও নামে যে আমি ওয়ানডেতে 5000-এর বেশি রান করব, কিন্তু ভাই একটাও সেঞ্চুরি করব না, আমার মনে হয় না তিনি সফল হবেন। মিসবার পর সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান তার পাকিস্তান সতীর্থ ওয়াসিম আকরাম, 3717 রান। তো মিসবার ক্ষেত্রে আমি যেটা বারবার বলছিলাম, আক্ষেপ, দুঃখ, একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের সেঞ্চুরি না পাওয়ার দুঃখ, আর একজন অলরাউন্ডার ওয়াসিম আকরাম বেশিরভাগ সময় 7, 8, 9 ব্যাট করতে নেমেছেন, কখনো হয়তো উপরে থেকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ওয়াসিম আকরামের কিন্তু টেস্টে ডাবল সেঞ্চুরি আছে, কাজে তিনিও ভাবতে পারেন যে কী ব্যাপার, এত রান করলাম, ওয়ানডে থেকে সেঞ্চুরি হলে খারাপ কিছু। রেকর্ড নাম্বার 7, জুয়েল গার্নারের সেরা ইকোনমি রেট নিয়ে একটা কথা হয়ে গেল না শুরুতেই, যে রেকর্ডটা ফিল সিমন্সের, সেটাও রেকর্ড, সেটা ছিল ম্যাচে, একটা ম্যাচে পুরো ওভার বল করার পরে, পুরো কোটা বল করার পরে সবচেয়ে ভালো ইকোনমি রেট। আর জুয়েল গার্নার, যার ডাক নাম ছিল বিগ বার্ড, কারণ তার উচ্চতা ছিল 6 ফুট 8 ইঞ্চি। আপনি একবার চিন্তা করে দেখেন, 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার একজন বোলার যখন তিনি বলটা করেন, সেটা কত ফুট উপর থেকে নেমে আসে। সেই জুয়েল গার্নারের যে 3.09 ইকোনমি রেট বলছি, এটা তার পুরো কেরিয়ারের ইকোনমি রেট। 98 ম্যাচ খেলার পরে তার এই ইকোনমি রেট, 146টা উইকেট নিয়েছেন। 98 ম্যাচে 146 উইকেট বেশ ভালো, কিন্তু এটা জুয়েল গার্নারের মূল বিশেষত্ব ছিল না। গার্নারের বলে রান নেওয়া ছিল পৃথিবীর কঠিনতম কাজ, এই ইকোনমি রেট হচ্ছে তার সেরা প্রমাণ। এবং ওই যে ফিল সিমন্সের ক্ষেত্রে আমি যে কথাটা বলছিলাম, যে ক্রিকেট অনেক বদলে গেছে, এখন ব্যাটসম্যানরা এত বেশি শট খেলেন, এখন
টি-20 বলেন, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, পুরো খেলার ধরনটাই বদলে গেছে। কাজে এখন কোনো বোলার এত ম্যাচ খেলে যদি আমি এখানে আর একটু ব্যাখ্যা দিই, যে আমরা ধরেন একজন বোলার ফিল সিমন্সের রেকর্ড যেমন বলছিলাম যে একটা ম্যাচে সেরা ইকোনমি রেট, তো সেক্ষেত্রে জুয়েল গার্নারের ক্ষেত্রে এটা বলে দেওয়া ভালো যে ওয়ানডেতে কমপক্ষে 1000 বল করেছেন এমন বোলারদের মধ্যে এটা সেরা ইকোনমি রেট। তো ওয়ানডেতে 1000 বল করেছেন কমপক্ষে এমন কোনো বোলার ভবিষ্যতে 3.09 ইকোনমি রেট রাখবেন, এটা যদি আমাকে বলতে পারেন, আমি বিশ্বাস করব না। রেকর্ড নাম্বার 6, বাংলাদেশের টানা 47 ম্যাচ জয়হীন থাকা। এটা একটা ভয়ঙ্কর রেকর্ড। বাংলাদেশ বলেও ভয়ঙ্কর, অন্য যে কোনো দেশ হলেই ভয়ঙ্কর হতো, বাংলাদেশ বলে আরও বেশি ভয়ঙ্কর। ওয়ানডেতে টানা 47টা ম্যাচ খেলে গেলেন আপনি, জয়ের দেখা পেলেন না। এই অবিশ্বাস্য ঘটনা আর কোনো দলের ক্ষেত্রে ঘটে নেই। বুঝতেই পারছেন, রেকর্ড যেহেতু নিশ্চয়ই এটা কোনো দলের ক্ষেত্রে ঘটে নেই বলে রেকর্ড। এই রেকর্ডের ঘটনাচক্রে যে আগের যে রেকর্ডগুলো বললাম অনেকগুলোরই আমি সাক্ষী না, কিন্তু এই রেকর্ডটার আমি একদম সাক্ষী। এই অর্থে সাক্ষী, বাংলাদেশ 1999 বিশ্বকাপে প্রথমবার যখন বিশ্বকাপ খেলতে গেল, পাকিস্তানকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে, নর্দাম্পটনে বাংলাদেশের সেই জয়। সেই যে বাংলাদেশ জিতলো, বাংলাদেশ কিন্তু তখন টেস্ট প্লেয়িং দেশ না। 1999 বিশ্বকাপ, পরের বছর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেল, আরও বেশি ওয়ানডে খেলতে শুরু করলো এবং হারতে থাকলো। ম্যাচ খেলে আর হারে। এবং এই যে টানা 47টা ম্যাচ জয়হীন থাকা, এটা টানা পরাজয় বলছি না এই কারণে, এর মধ্যে 2টো ম্যাচ বাংলাদেশ হারেনি। ওয়ানডে ম্যাচে না হারলে কি হয়, জেতে না, বাংলাদেশ জেতেও নি। ওই ম্যাচ দুটো আসলে বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল বৃষ্টি। 2002 সালে চট্টগ্রামে একটা, 2003 বিশ্বকাপে বেনুনিতে একটা। ঘটনাচক্রে ওই 2টা ম্যাচে আমি মাঠে ছিলাম। 2টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ নিশ্চিত হারত, কিন্তু বৃষ্টি এসে বাংলাদেশকে বাঁচিয়ে দেয়। রেকর্ডটা টানা 47 ম্যাচে পরাজয়ের বদলে হয়ে গেছে 47 ম্যাচ জয়হীন থাকা, ইংরেজিতে বলে উইনলেস। এখন বলতে পারেন ওই যে আগের রেকর্ডের ক্ষেত্রে যারা বলছিলাম, বাংলাদেশ কার রেকর্ড ভেঙেছে? এর আগে সবচেয়ে টানা বেশি ম্যাচে জয় না পাওয়ার রেকর্ড কোন দেশের ছিল? দুঃখজনকভাবে সেটাও বাংলাদেশ ওয়ানডে খেলা শুরু করার পর প্রথম যে 22টা ম্যাচ খেলেছিল, টানা 22টা ম্যাচ হারার পর তারা প্রথম জয় পায় হায়দ্রাবাদে কেনিয়ার বিপক্ষে জিতে। এই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যে শুরুর 22টা ম্যাচ, সেই টানা 22 ম্যাচ হারার রেকর্ড বাংলাদেশ নিজেরাই ভেঙেছে। এবং এই রেকর্ড এখন আর কোনোভাবেই ভাঙা সম্ভব না, কারণ হচ্ছে এখন ওয়ানডে শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশগুলো খেলেন, আর অনেক দেশ ওয়ানডে খেলে। সব কিছু মিলিয়ে টানা 47 ম্যাচের একটাতেও জয় না পাওয়া, আমি মনে করি এটা একটা অসম্ভব রেকর্ড, লজ্জার রেকর্ড, অগৌরবের রেকর্ড, কিন্তু একই সঙ্গে অমর রেকর্ড। রেকর্ড নাম্বার 5, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা 25 জয়। একবার আমার মনে হয়েছিল যে অনেক ট্রফির গায়ে যেরকম চ্যাম্পিয়নদের নাম লেখা থাকে, বিশ্বকাপ ট্রফির গায়ে কিন্তু সেটা নাই। কিন্তু আমার মনে হয় অনায়াসে বিশ্বকাপ ট্রফির গায়ে অস্ট্রেলিয়ার নামটা লিখে দেওয়া যায়, এবং এই রেকর্ডটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে, সেটা তো একটা কারণ। টানা 25টা ম্যাচ জেতা বিশ্বকাপে, এটা একটা অবিশ্বাস্য রেকর্ড। এমনই অবিশ্বাস্য যে এটা আর কেউ কোনোদিন ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। আপনাদের নিশ্চয়ই 1999 বিশ্বকাপে এজবাস্টনে যে একটা মহাকাব্যিক ম্যাচ হয়েছিল, টাই ম্যাচ, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, যে ম্যাচে টাই করার পরও সুপার 6-এ ব্যাটার রান রেট থাকায় অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যায়, দক্ষিণ আফ্রিকাকে বিদায় নিতে হয়। সেই টাই ম্যাচের পরে এই যে অস্ট্রেলিয়ার টানা 25 জয়, সেই জয়রথ ছুটতে শুরু করে সেই টাই ম্যাচের পর। 99 সালে ফাইনাল দিয়ে শুরু, তারপর 2003 বিশ্বকাপের সব ম্যাচ, 2007 বিশ্বকাপের সব ম্যাচ, এই 2 বিশ্বকাপেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তাদের প্রথম পরাজয় বিশ্বকাপে সেই টাই ম্যাচের পরে, টাই ম্যাচ তার পরাজয় না, প্রথম পরাজয় 2011 বিশ্বকাপে এসে পাকিস্তানের বিপক্ষে। জয়ের ধারাটা অবশ্য একটু আগেই থেমে গিয়েছিল, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার দোষ না, সেটা ছিল শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, নাহলে এই টানা জয়ের রেকর্ডটা আরও বড় হতো। এখন যে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে সেই ম্যাচটা অস্ট্রেলিয়া হারেনি। কাজে আমরা যদি রেকর্ডটাকে আরেকটু ঘুরিয়ে বলি, একটা হলো টানা 25 ম্যাচ জয়, আরেকটা হচ্ছে বিশ্বকাপের টানা 34 ম্যাচ অপরাজিত থাকা। এই দুটো রেকর্ডের কোনোটাই ভবিষ্যতে ভাঙবে বলে আমার মনে হয় না। রেকর্ড নাম্বার 4, চামিন্ডা ভাসের ম্যাচ সেরা বোলিং। চামিন্ডা ভাস এক ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন, শ্রীলঙ্কার বাহাতি পেস বোলার,
অনেকেই আপনারা তার খেলা দেখেছেন। রেকর্ডটা হলো 19 রানে 8 উইকেট, মানে তিনি 2টো উইকেট শুধু পাননি। 10টা উইকেটই তো থাকে, মানে যদি অল আউট হয় আর কি, ওয়ানডেতে তো অল আউট নাও হতে পারে। এই রেকর্ডটাও 2001 সালের 8ই ডিসেম্বর চামিন্ডা ভাস এই রেকর্ডটা করার আগে, এটা জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডটা, এই রেকর্ডটা করার আগে 4 জন ইনিংসে 7 উইকেট নিয়েছেন। ইনিংসে বলতে ওয়ানডেতে তো ইনিংস মানেই ম্যাচে 7 উইকেট নিয়েছেন। তারপরে নিয়েছেন আরও 11 জন, কিন্তু 8 উইকেট এক এবং অদ্বিতীয় চামিন্ডা ভাসের আগে যে 4 জন 7 উইকেট করে নিয়েছেন তাদের মধ্যে পাকিস্তানের 2 বোলার, 2জনই পেস বোলার। ওয়াকার তো অবশ্যই ফাস্ট বোলার, ওয়াকার ইউনুস এবং আকিব জাভেদের নামটা আগে বলা উচিত কারণ তিনি আগে নিয়েছেন। আকিব জাভেদ এবং ওয়াকার ইউনুস তাদেরও 8ম উইকেট নেওয়ার সম্ভাবনা ছিল, কারণ তারা যখন 7 উইকেট নেন তখনও প্রতিপক্ষের উইকেট বাকি ছিল। চামিন্ডা ভাসের পরে যারা ম্যাচে 7 উইকেট নিয়েছেন তাদের মধ্যে 3 জনের সুযোগ ছিল 8ম উইকেট নেওয়ার। অস্ট্রেলিয়ার 2 পেস বোলার গ্লেন ম্যাকগ্রা এবং অ্যান্ডি বিকেল, এবং নিউজিল্যান্ডের 3ও পেস বোলার টিম সাউদি। তারা 7 উইকেট নেওয়ার পরে 8ম উইকেট নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে, তারা সেটা কাজে লাগাতে পারেনি। ভাসের 8 উইকেটের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস বলা উচিত। বাকিদের ক্ষেত্রে আমি বলছি তাদের 8ম উইকেট নেওয়ার সুযোগ ছিল কিনা। ভাসের কিন্তু 10টি উইকেটই নিয়ে নেওয়ার সুযোগ ছিল। ভাস যখন প্রথম 8 ওভারে 8টা উইকেট নেন, তার অন্য প্রান্তে বল করছিলেন নুয়ান জয়সা, শ্রীলঙ্কার আরেক পেস বোলার। তিনি 7 ওভারে কোনো উইকেট পাননি। তো শেষ 2টা উইকেট টেল এন্ডার, তো ভাসের জন্য সুবর্ণ সুযোগ। ভাসের বোলিং তখনও বাকি, কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক সনাথ জয়াসুরিয়া অন্য প্রান্ত থেকে জয়সাকে সরিয়ে বল তুলে দিলেন মুরালীধরনের হাতে, মুতিয়া মুরালীধরনের হাতে। আর মুরালীধরনকে তো আপনারা চেনেনই, বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাই মুরালিকে খেলতে হাবুডুবু খেতেন, সেখানে টেল এন্ডাররা তো কিছুই বুঝতেন না। তো মুরালির বাকি 2 উইকেট তুলে নিতে মাত্র 4টা বল লাগলো। তো ভাসের 8 উইকেটে থেমে যেতে হলো। তো একটা তো ধরেন আফসোস থাকতেই পারে, কারণ টেস্ট ক্রিকেটে ইনিংসের 10টা উইকেটই নেওয়ার রেকর্ড আছে 3 জনের। ওয়ানডেতে তো এই জিনিস কেউ কল্পনাও করতে পারে না। তো ভাসের সামনে সেই সুবর্ণ সুযোগ এসেছিল। সেটা নিয়ে যদি তার একটু দুঃখ থেকেও থাকে, আমার ধারণা এই রেকর্ডটা যেভাবে অমরত্বের পথে এগুচ্ছে, আমি তো আমার লিস্টে রেখেই দিলাম যে এই রেকর্ড ভাঙবে না। এই রেকর্ডের দিকে তাকিয়ে আমার মনে হয় না ভাসের সেই দুঃখটা আছে। রেকর্ড নাম্বার 3, রোহিত শর্মার 3টি ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি কে করবেন এটা নিয়ে কিন্তু বহু জল্পনা কল্পনা হয়েছে। শেষ পর্যন্ত সেটি করেছেন সচিন তেন্ডুলকর, দ্বিতীয় সেঞ্চুরি করেছেন বীরেন্দ্র সেহবাগ। এবং এটা আপনারা দেখবেন যে কোনো কীর্তির ক্ষেত্রেই, যখন একটা কোনো কিছু মানুষের অসাধ্য মনে হয়, এটা যখন একবার কেউ করে ফেলেন তখন দেখা যায় এই জিনিসটা হতে থাকে, কারণ মানুষের মনে তখনই বিশ্বাসটা জাগে যে এটা সম্ভব। যে কারণে ওয়ানডেতে এখন ডাবল সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 12টি, কিন্তু করেছেন 10 জন ব্যাটসম্যান। সেটা কী কারণে আমার মনে হয় যারা একটু অঙ্কে ভালো তার বুঝে ফেলেছেন, কারণ এদের মধ্যে একজন ব্যাটসম্যান রোহিত শর্মা, তিনি একাই করেছেন 3টা সেঞ্চুরি। তো এই রেকর্ডটা ভাঙা খুব কঠিন এই কারণে, কারো যদি 2টা ডাবল সেঞ্চুরিও থাকতো, আমি এই তালিকায় এই নামটা লেখার আগে বা এই রেকর্ডটা লেখার আগে আরেকবার ভাবতাম, আরে বাবা ও তো আরেক দিনই নেমে আরেকটা ডাবল সেঞ্চুরি করে ফেলতে পারে। যেহেতু কারো দ্বিতীয় ডাবল সেঞ্চুরি নেই এবং এই একটা করে ডাবল সেঞ্চুরি করেছেন, এদের বেশিরভাগ খেলোয়াড়ই রিটায়ার করে ফেলেছেন, যে কারণে আমি আর ভয় পাচ্ছি না। আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি রোহিত শর্মার এই 3টা ডাবল সেঞ্চুরি রেকর্ড কোনোদিন ভাঙবে না। সঙ্গে আরেকটা রেকর্ড একটু বলে দিতে পারি, সেটা হচ্ছে যে তার এই দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা, সেটা ছিল 264 রানের শ্রীলঙ্কার বিপক্ষে ইডেন গার্ডেন্সে। এটা হচ্ছে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। ওয়ানডেতে কিন্তু আর কারো 250 রান ছাড়ানোর স্কোরও নেই। এই রেকর্ডটাও ভাঙবে কিনা এটা নিয়ে আমি আলোচনা করতে পারি, কিন্তু আমার মনে হয় এর চেয়ে নিরাপদ, কারণ ধরুন একদিন কারো ব্যাটে বল লেগে গেল, সে 270 করে ফেললো। এখন তো বলা যায় না টি-20তে ডাবল সেঞ্চুরি হয়ে যায় কিনা, এই ধরনের আলোচনা হয়। কাজেই নিরাপদ হচ্ছে এই কথা বলা যে রোহিত শর্মার 3টি ডাবল সেঞ্চুরি রেকর্ড কোনো দিন আর ভাঙবে না। রেকর্ড নাম্বার 2, মুত্তায়া মুরালীধরনের সবচেয়ে বেশি উইকেট। ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট মুরালীধরনের সংখ্যাটা হচ্ছে 534। এটা তার মাথায় যুগল মুকুট, কারণ ওয়ানডের মতো টেস্টেও সবচেয়ে বেশি উইকেটের মালিক শ্রীলঙ্কান এই অফ স্পিনার। তাকে অবশ্য অফ স্পিনার বলবো নাকি মিস্ট্রি স্পিনার বলবো, এটা একটা রহস্য। মানে তার প্রথাগত অফ স্পিনারের সঙ্গে মুরালীধরনের মিল ছিল না, এটা সবাই জানে। তো মুরালির এই রেকর্ড ভাঙবে না কেন মনে হচ্ছে? ওই একই কারণ, মুরালির ধারে কাছে কেউ নাই। ওয়ানডেতে 400 উইকেটই পেয়েছেন আর মাত্র একজন বোলার, তিনি হচ্ছেন পাকিস্তানের বাহাতি পেসার, ফাস্ট বোলার বলাই ভালো, ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙেই মুরালীধরন ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা তার নিজের করে নিয়েছিলেন। তো ওয়াসিম আকরাম তো খেলা ছেড়েছেন কবে মনে করতে পারছি না, অনেক আগে।
তা আমাদের যেটা করতে হবে যে মুরালি ধরনের 534 উইকেট কেন ভাঙবে না, একটা যুক্তি তো ওয়ানডে নিয়ে প্রায়ই প্রশ্ন উঠছে যে এই টি20 যুগে ওয়ানডে দরকার আছে কিনা, ওয়ানডে খেলাও অনেক কমে গেছে, এটা একটা কারণ। আরেকটা কারণ যদি আমি বলি যে এখন যারা খেলছেন তাদের মধ্যে মুরালির কাছাকাছি কে আছে। মুরালির হলো 534, আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 217, এবং সেই নামটা হচ্ছে বাংলাদেশের একজন বোলারের, বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, তার হচ্ছে 317 উইকেট ওয়ানডেতে। তো সাকিবকে যদি আমি সরিয়ে রেখে আরেকটু পিছনে যাই যে এরপরে কে, এরপরে হচ্ছেন মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার, কিন্তু তিনি মুরালি থেকে প্রায় 10 মাইল পিছনে, তার ওয়ানডেতে উইকেট সংখ্যা হচ্ছে 244। কাজেই বুঝতেই পারছেন মুরালির 534 ওয়ানডেতে টেস্টের 800 উইকেটের মতোই এমন এক এভারেস্ট যেখানে আর কোনো বোলারের পা পড়বে বলে আমার মনে হয় না। রেকর্ড নাম্বার 1, সচিন তেন্ডুলকারের সবচেয়ে বেশি রান। এখানে মুতিয়া মুরালিধরনের সঙ্গে সচিন তেন্ডুলকারের একটা মিল আছে। মুরালিধরনের যেরকম ওয়ানডে টেস্ট 2 ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড, সচিন তেন্ডুলকারেরও ওয়ানডে টেস্ট দুটিতেই সবচেয়ে বেশি রানের রেকর্ড। তো ওয়ানডের রেকর্ডটা কত? 18,426 রান। বলতে গেলেও একটু মানে কি বলবো, একটু লাগে যে বাপরে বাপ, 18,426। একসময় ওয়ানডেতে কেউ 10,000 রান করবে, এই জিনিসটা কিন্তু অকল্পনীয় ছিল। আমি অনেক পিছনে যদি নাও যাই, যদি 80-র দশকে যাই, 80-র দশকে রেকর্ডটা ছিল ভিভ রিচার্ডসের। সেটা ছিল কত, ধরেন 7,000-6,000 রান করে উনি সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন। ভিভ রিচার্ডসের অধিকারে এই রেকর্ডটা ছিল প্রায় 7 বছর। তার সেই রেকর্ড ভাঙলেন ডেসমন্ড হেইন্স, ওয়েস্ট ইন্ডিজ দলে তার সতীর্থ ওপেনার। তারপর সেই রেকর্ডটা ভেঙেছেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, সেটাও কিন্তু এরকম 8-9,000 রান করে। তো আজহারউদ্দিনের 2 বছর এই রেকর্ড থাকলো। তারপর 2000 সালে তেন্ডুলকার যে রেকর্ডটা আজহারউদ্দিনের কাছ থেকে কেড়ে নিলেন, তারপর থেকে তিনি এটাকে একদম ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন। 2000 আর 2025-এ বলছি, তেন্ডুলকার শেষ ওয়ানডে খেলেছেন 2012। তার মানে এই রেকর্ডটা করার পর তেন্ডুলকার আরও 12 বছর খেলে গেছেন, যেই কারণে রানটা বাড়তে 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 এমন একটা জায়গায় গেছে যে এখন আসলে এটা ছোঁয়ার কথা শুধু কল্পনাই করা যায়। কিন্তু একটা সময় কিন্তু আমরা অনেক আলোচনা করেছি যে তেন্ডুলকারের রেকর্ড তো একজন ভেঙে দিতে পারেন। তিনি কে? বিরাট কোহলি। বিরাট কোহলিকে নিয়ে আমরা মোটামুটি এই ধরনের প্রচুর স্পেকুলেশন হয়েছে যে তেন্ডুলকারের সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং সবচেয়ে বেশি রানের রেকর্ড তিনি ভেঙে দেবেন। সেঞ্চুরির রেকর্ড কিন্তু কোহলি ভেঙেছেন, কিন্তু রানের রেকর্ডটা আমার মনে হয় না আর ভাঙতে পারবেন। কারণ কোহলি এরই মধ্যে আপনারা জানেন টি20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডেতেই তিনি অবসর নেননি, কিন্তু ওয়ানডে তিনি কতদিন খেলতে পারবেন এবং আর কত ম্যাচ সুযোগ পাবেন সেটা কিন্তু নিশ্চিত না। এবং সুযোগ পেলেও কত ম্যাচ পেতে হবে সেটা যদি আমরা হিসাব করতে যাই, কোহলি এখন ওয়ানডেতে সবচেয়ে বেশি রান যারা করেছেন সেই তালিকার 3 নম্বরে আছেন। কোহলির রান হচ্ছে 14,181। তার চেয়ে একটু বেশি, খুব বেশি আগে না। তেন্ডুলকার আর কোহলির মাঝখানে আছেন কুমার সাঙ্গাকারা 14,234 রান নিয়ে। তো 14,181 কোহলির রান আর তেন্ডুলকারের রান হচ্ছে 18,426। বুঝতেই পারছেন পার্থক্যটা কত। আমি যদি নির্দিষ্ট করে বলি, পার্থক্যটা হচ্ছে 4,245 রানের। এখন আপনি হিসাব করেন যে কোহলির অ্যাভারেজ দিয়ে কত ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচ খেলার সুযোগ যে কোহলি পাবেন না, এটা বুঝতে খুব ক্রিকেট বুদ্ধা হওয়া লাগে না। কাজেই তেন্ডুলকারের এই 18,426 রানের রেকর্ড আমার মতে নিশ্চিত অমরত্ব পেয়ে গেছে। 463টা ম্যাচ খেলে কিন্তু তিনি এই রান করেছেন। তেন্ডুলকারের সেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও কোনোদিনই ভাঙবে বলে আমার মনে হয় না, কারণ ওয়ানডে খেলার দিন দিন আসলে কমে আসছে। তো ওইটা আমরা পাশে যদি সরিয়ে রাখি, সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও হয়তো রেকর্ড, কিন্তু সেটার মধ্যে ঠিক এতটা গৌরব মিশে নেই যেটা আছে সবচেয়ে বেশি রান করার রেকর্ডে। সেই রেকর্ডটা আমি মনে করি তেন্ডুলকারের মাথাতেই বোধহয় সেই মুকুটটা সবচেয়ে ভালো মানায়, এবং সেই মুকুটটা চিরদিন তেন্ডুলকারের মাথাতেই থাকবে। আজ এই পর্যন্তই। ওয়ানডের যে 10টি রেকর্ড আমি মনে করি কোনো দিনই ভাঙবে না, সেটির তালিকা আমি 10 থেকে 1 পর্যন্ত বললাম। আপনাদের নিজস্ব তালিকা থাকতে পারে, আপনারা যদি তালিকা করতে বসেন আপনাদের হয়তো কারোর সঙ্গে আমারটা মিলবে, কারোর সঙ্গে মিলবে না। এই ধরনের তালিকা করার মজাও কিন্তু এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।